হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এটাই আমার ইয়ামাহা MT-15 নিয়ে প্রথম ট্যুর। আর এই প্রথম ট্যুরে দেখেই বুঝতে পারতেছেন আমি চলে আসছি চট্টগ্রামে। আর এটা হচ্ছে চট্টগ্রাম বাইজিৎ লিংক রোড। চট্টগ্রাম টোটালি আমার একটা প্রিয় শহর। শুধু চট্টগ্রাম বললে ভুল হবে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, টোটাল এই চট্টগ্রাম বিভাগের ভিতরে যা কিছু আছে সবই আমার ভালো লাগে। পাহাড়, নদী, সমুদ্র। যাই হোক, ভিডিওটা এখান থেকে শুরু না, ভিডিওটা শুরু হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে। ফুয়েল শেষ হয়ে গেছিল প্রায়, যার কারণে ফুয়েল ভরে নিলাম। এই বাইকে ফুয়েল ভরার ব্যাপারটা আমি দারুণভাবে এনজয় করি, কারণ ছোটবেলায় যখন গাড়ি নিয়ে খেলতাম তখন ওই রাস্তা বানাইতাম, রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি গিয়ার ক্লাস এগুলো তো তখন কিছুই বুঝতাম না। তবে গাড়িতে যে ফুয়েল ভরতে হবে, মানে তেল ভরতে হবে, এই জিনিসটা তখন খুব ভালোভাবে বুঝতাম। যার কারণে রাস্তার পাশ দিয়ে আবার ছোট ছোট দাগ কেটে ফুয়েল স্টেশন বানাইতাম, যেখানে গাড়ি নিয়ে ব্রেক করে ফুয়েল ভরতাম, মানে আর কি ভুং ভাং ছোটোবেলার খেলা। তো ওই ব্যাপারটা থেকে না এখনও আমি যখন ফুয়েল পাম্পে বাইকটা নিয়ে ফুয়েল ভরতে ঢুকি তখন একটা আলাদা ব্যাপার কাজ করে নিজের ভিতরে, যে ও আমার নিজের একটা বাইক আছে বা নিজের একটা যানবাহন আছে যেটাতে আমি এখন ফুয়েল ভরবো, তারপর এটা নিয়ে আবার চালাবো। মানে সেই ছোটোবেলার ফিলিংটা এখন বাস্তবে যখন পূর্ণ হয়ে গেল তখন মানে পূর্ণতা পেয়ে গেছে, মানে আনন্দটা শেষ তা না, পূর্ণতা পেয়ে যাওয়ার পরও বরাবর প্রতিনিয়ত ব্যাপারটা আমি আনন্দ পাই। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে, বাট আমি বাইকে ফুয়েল ভরাটাকে দারুণভাবে এনজয় করি। বাইকে ফুয়েল ভরাটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট পার্ট এবং একটা আনন্দের বিষয়। যাই হোক, চলেন একটু সামনে আগাই, তারপরে কথা বলবো আপনাদের সাথে। আপনারা ভাবতে পারেন যে ভিডিওটা এখন শুরু করলাম কেন। আমি বাসা থেকে রওনা করছি প্রায় 6:30 থেকে 7টার দিকে, না 6:30টার দিকেই রওনা করছিলাম মনে হয়। আর এখন বাজে অলমোস্ট প্রায় 9টা। আর আমি কুমিল্লা ছাড়িয়ে এখন ফেনীর কাছাকাছি বা ফেনী আর কুমিল্লার মাঝামাঝি অবস্থানে বলা যায়। তো এত দেরিতে শুরু করার কারণ হইল যে প্রচণ্ড কুয়াশা ছিল রাস্তায়। এখনও যে কোনো জায়গা দেখে মনে হচ্ছে হ্যাঁ সকাল হয়েছে, কোনো জায়গা দেখে মনে হচ্ছে এখনও সূর্য উঠে পারে না, 5টা বাজে। যেমন এই জায়গাটা এখন ফকফকা দেখা যাচ্ছে, বাট এতক্ষণ পুরাই অন্ধকার অবস্থা। 8টা 9টা বাজলে কি হবে, রাস্তায় পুরা কুয়াশা, অথচ ঢাকায় ফকফকা রোদ দেখে আসছি। মানে এইদিকে আসলে একটু কুয়াশা বেশি, গ্রাম্য অঞ্চল তো, এর জন্য কুয়াশাটা একটু বেশি। যার কারণে হচ্ছে চিন্তা করলাম যে এই কুয়াশার ভিতরে কথা না বলি, কারণ ক্যামেরার এই সামনের ফ্রন্ট যে গ্লাসটা সেটা ঘোলা হয়ে যাচ্ছিল। আবার আমার মনোযোগ সহকারে চালানো লাগতেছে। এখন তো স্পষ্ট দেখতে পাচ্ছি, এতক্ষণ তো স্পষ্ট ওরকম দেখতে পাচ্ছিলাম না, যার কারণে ফগ জ্বালিয়ে সব লাইট জ্বালিয়ে তারপরে চালাচ্ছিলাম। তাই ওই সিরিয়াস মোমেন্টে আর ক্যামেরা অন করি নাই। এখন একটু রোদ উঠতেছে, ভালো লাগতেছে। আর আমি কুমিল্লা এসে কুমিল্লা ব্রিজের পার হয়ে অলরেডি নাস্তা করে নিছি সকালবেলা। গরম গরম ভাত, গরম গরম ডাল, আলু ভর্তা, ডিম ভাজি, দুর্দান্ত একটা খাবার হয়েছে। এখন হচ্ছে পেটটা ভরা আছে, মাথাও ঠান্ডা আছে। শুধুমাত্র একটা জায়গায় থেমে এখন একটা রং চা খাইতে হবে। আর সকাল থেকে যেহেতু চালাচ্ছি, যদিও জ্যাকেট প্রোটেক্টর দেওয়া আছে ভিতরে, তারপরও ঠান্ডা ভালোই লাগতেছে। মানে এখন একটু শীত করতেছে আর কি, বাতাস লাগতে লাগতে অলরেডি জমে গেছি। এই হচ্ছে অবস্থা। দেখি সামনে কোনো রাস্তার পাশে চার দোকান পাইলে এক কাপ গরম গরম চা খাবো। MT-15 নিয়ে বা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক নিয়ে, ওয়াটার কুলিং ইঞ্জিন নিয়ে এটা আমার প্রথম ট্যুর। আপনারা হয়তো বা জানতে চাইবেন যে এটার ফিডব্যাক কেমন। তো কেবল তো মাত্র আমি 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটারের মতো চালালাম। চট্টগ্রাম যাই, 200 কিলোমিটার একটা লং রাইড শেষ হোক, তারপরে চট্টগ্রাম গিয়ে আবার এই লাস্টের কথাটা বলবো নি যে আসলে ফিলটা কেমন হইলো। তবে একটা কথা যদি এখন এক বাক্যে বলতে চাই, ভালোই লাগতেছে, দুর্দান্ত একটা নতুন অভিজ্ঞতা। টুকটায় কয়েকটা জিনিস নতুন, যেমন MT-তে বসে আমি যে রাইডিং বুটটা বর্তমানে ব্যবহার করি, প্লাস্টিকের রাইডিং বুট যেটা, সেটা নিয়ে MT-তে একদিনও প্র্যাকটিস করা হয় নাই, যার কারণে একটু আনইজি লাগতেছে। গিয়ার শিফটিং প্লাস হচ্ছে পা ফালানো। কারণ আমি যে পুলিশ বুট বা নেভির যে বুট ব্যবহার করি সেগুলো এতদিন চালিয়েছি এই সিটির ভিতরে, বাট আমি ট্যুরে গেলে তো এখন আর পুলিশ বুট বা নেভি বুট পরি না, ডাইরেক্ট সেফটি যে বুটগুলো আছে রাইডিং সেটা পরি। বাট সেটা তো একটু শক্ত এবং প্লাস্টিকের, যার কারণে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। ব্যাপার না, ঠিক হয়ে যাবে। আর হ্যান্ড গ্লোভসটা নিয়ে একটু ঝামেলা খাচ্ছি, কারণ হ্যান্ড গ্লোভসটা আমার তো 2 জোড়া, 1 সেকেন্ডের আগেরটা নষ্ট হয়ে যাওয়ায় নতুন একটা দিয়েছিল আমাকে 1 সেকেন্ড রাইডার্স ক্লাব বাংলাদেশ থেকে। তো পরবর্তীতে এইটা ব্যবহার নতুন দিছে, এটা এতদিন ঘরে রেখে দিয়েছিলাম, আজকেই এটা মানে নামাইলাম। এখন এটা একদিনও ব্যবহার না করার কারণে প্রচণ্ড হার্ড লাগতেছে, যার কারণে একটু আঙ্গুলগুলো ব্যথা করতেছে। যেমন এই যে আমাকে বারবার ইন্ডিকেটর দিতে হচ্ছে, ব্রেক, ক্লাস, তো যার কারণে একটু আঙ্গুলগুলো ব্যথা করতেছে। আশা করি এই 200 কিলোমিটার চালাইলে এই হ্যান্ড গ্লাভসটাও ছেড়ে দিবে। মানে নতুন জিনিস তো একটু টাইট আছে, একটু পরে ছেড়ে দিবে, কিন্তু ততক্ষণে আমার মনে হয় আঙ্গুলের অবস্থা খারাপ হয়ে যাবে।
আর এন্টিফক ভাইজারটা আমাকে ভালো সাপোর্ট দিছে। আগেরবার উত্তরবঙ্গে যখন গেছিলাম তখন এন্টিফক ভাইজারটা ভালোভাবে লাগাইতে পারি না দেখে এয়ার লিক করতেছিল এবং ঘোলা হয়ে যাচ্ছিল। এইবার আজকে পুরোটা কুয়াশার মধ্যে দিয়ে চালাইলাম, কিন্তু একবারও এয়ার লিক করে নাই, ঘোলা হয় নাই। তার মানে আমার লাগানোটা লাস্টের বারে পারফেক্ট আছে। এই হচ্ছে অবস্থা। আবারও আকাশের অবস্থা খারাপ হয়ে গেল, আবারও মেঘলা মেঘলা দেখা যাচ্ছে। এখন এটা কি এই সব জায়গাটার প্রতিদিনের আবহাওয়ার অবস্থা এই শীতকালীন, নাকি আজকে আবার মেঘ করতেছে সেটা নিয়ে টেনশনে আছি। বৃষ্টি না নামলে হয়, এই শীত তার ভিতরে বৃষ্টি নামলে একদম জীবন শেষ হয়ে যাবে। ফেনীর কাছাকাছি চলে আসছি আর বর্ডার সাইড শুরু হয়ে গেছে, ওই যে ইন্ডিয়ান বর্ডার ওই সাইডে দেখবেন। আর এই জায়গার আবহাওয়াটা এখন আমার মনে হচ্ছে কি যে সন্ধ্যা নামতেছে, অথবা কালবৈশাখী ঝড়ের আগে আকাশের অবস্থা যেরকম হয় না, ঠিক সেরকম একটা থমথমে পরিবেশ। বুঝতেছি না কি অবস্থা, এটা কি যা সদ্য প্রবাহ নাকি মানে বৃষ্টি নামবে নাকি মেঘ, বুঝতেছি না কিছু। এমন একটা থমথমে পরিবেশ, যদিও বাতাস আছে, বাট কালবৈশাখী ঝড়ের আগে যেরকম আকাশ কালো হয় ঠিক সেরকম অবস্থা। যাই হোক, আপনাদের তো আজকে তো প্ল্যানটাই বললাম না যে আসলে কি প্ল্যানে চট্টগ্রাম আসা, কোথায় কি ঘুরবো। ব্যাপারটা বলি, চট্টগ্রাম আসার বেসিক্যালি কারণটা হচ্ছে যে একটা লং ট্যুর করতে খুব ইচ্ছা করছিল, অনেকদিন ধরে মাথা হ্যাং হয়ে আছে। আর তার উপরে নতুন বাইক নিলাম, খুবই মানে মন চাচ্ছিল কোথাও যাই, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে চট্টগ্রামে যাব কয়েকটা বাইকের ইউজার রিভিউ নিতে। হ্যাঁ, একজনের যেমন রাহাত ভাই আমাদের, উনি ওনার হর্নেটটা 80,000 কিলোমিটার চালিয়েছে, তো ওনার এই 80,000 কিলোমিটার একটা রিভিউ নিব। এই কাজ হয়ে গেলে সম্ভবত আমি চলে যাব কাপ্তাইতে। কাপ্তাইতে গিয়ে যেহেতু আমি আমার বাইকের পিছনে তাঁবু সব কিছু নিয়ে আসছি, হেমক কোনো কিছু বাকি রাখি নাই, অর্থাৎ ক্যাম্পিং করার প্রস্তুতি নিয়ে আসছি। কাপ্তাইতে গেলে কাপ্তাইতে একদিন ক্যাম্পিং করতে পারি। আর কাপ্তাইতে যদি যাই তাহলে শিওর কাপ্তাই হয়ে আমি বান্দরবনে ঢুকবো। বান্দরবনে ঢুকে বান্দরবনটা একটু ঘুরে আসবো, আর যদি সময় পাই তাহলে তিনদুতেও যেতে পারি, তিনদুতে গিয়ে একটা রাত ক্যাম্পিং করে আসতে পারি, তারপরে হচ্ছে ঢাকায় ব্যাক করব। এই হচ্ছে আমার 3টা স্পটের প্ল্যান। আর এগুলো যদি না হয় তাহলে চট্টগ্রাম আর কাপ্তাই থেকে শুধুমাত্র আপনার ওই বাইক রিভিউগুলো করে চলে আসবো। তবে আমার মনে হয় বান্দরবনে যাওয়া হবে, মানে মনটা চাচ্ছে যে যাই, যেহেতু আসলাম আর তাঁবুও যেহেতু নিয়ে আসছি, মনে মনে একটা প্রিপারেশন আছে, তো সেই প্রিপারেশন অনুসারেই যাই, দেখি আগাই কি হয়। আর আপনারা তো সাথে আসেনি, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফেনীতে চলে আসছি, এই যে ফেনী ছাড়িয়ে চলে যাচ্ছি। দুঃখিত, ফেনীতে এক ভাই আছে, ভাই যার কথা বলতেছি আপনি ঠিকই বুঝতেছেন, ওনার হচ্ছে নার্সারি আছে ফেনীতে। আজকে সময় সুযোগ নাই, তাড়াতাড়ি চলে যাব চট্টগ্রাম গিয়ে, তারপরে আজকের ভিতরে হয়তো একটা রিভিউ শেষ করতে হবে, যার কারণে এইখানে আর লেট করলাম না। ফেনীতে এসে একটু রোদ পাইলাম, লাগছিল শরীরে, একটু আরাম লাগতেছিল, আবার নিভে গেল। এখন সামনে যদি একটু রোদ পাই তাহলে দাঁড়াই একটু রোদ পোহাবো, কারণ শরীরটা একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, একটু রোদের দরকার আছে, তাহলে ভালো লাগবে। চট্টগ্রামের রাস্তা কিভাবে ফুরিয়ে যাচ্ছে টেরও পাচ্ছি না। আর মাত্র 80 কিলোমিটার রাস্তা আছে, বেশি বাজে না, 9:40 বাজে। কিছুক্ষণ আগে টাইম দেখলাম, একটু রেস্ট নিছিলাম, মানে ব্রেক দিছিলাম, তো 9:40-এর ভিতরে এই আর মাত্র 80 কিলোমিটার বাকি আছে। আমি যে খুব স্পিডে রাইড করছি তা না, বাট এটা একটু কন্ট্রোলিং, ব্রেকিং এবং কমফোর্ট, 3টা জিনিস কম্বিনেশনের কারণে আসলে ফিল করা যায় না, মানে কষ্টটা হয় না। ও ভালো কথা, আমি যে ট্যুরে আসলাম আমার বাইকে কিন্তু ফগ লাইট, এই যে ফগ লাইটের সুইচ দেখতে পাচ্ছেন, একটা হাই একটা লো, একটা মানে একটা ইয়েলো একটা হোয়াইট, তো এইটা হচ্ছে ফগ লাইটের সুইচ। ফগ লাইট লাগাইছি এবং আমি ক্যারিয়ার লাগাইছি, ব্যাক ক্যারিয়ার। তবে যেটা লাগানোর কথা ছিল সেটা লাগাইতে পারি নাই, অন্য আরেকটা লাগাইছি। আপনারা যারা ভিডিওগুলো দেখেন নাই, মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড আমার টেকনিক্যাল চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন, যে কোন ফগ লাইট লাগাইছি এবং কোন ক্যারিয়ার লাগাইছি, এবং টোটাল লাগানোর প্র্যাকটিক্যাল ভিডিও আমি নিজের হাতে দেখাই দিয়েছি। আপনারা যদি ওই ভিডিও দেখেন তাহলে আপনি নিজে নিজেই ফগ লাইট লাগাইতে পারবেন, টোটাল কানেকশনটা আমি ওখানে দেখানো হয়েছে আর কি। অনেকদিন পরে রেলের পাশাপাশি যাচ্ছি, এই যে আমার পাশ দিয়ে হচ্ছে রেল লাইন, আর আমি হচ্ছে এই রাস্তায়। আর অনেকদিন রেলে চড়া হয় না, ভাবছি একদিন রেলে চড়বো। এই যে ও রেল পিছনে পড়ে গেছে আমার, সমস্যা নাই, সামনে গিয়ে দেখাবো, চলেন একটু স্লো যাই। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজে দেখাবো। বাচ্চাদের মতো এক্সাইটেড হয়ে গেছি রেল দেখে, মানে অনেকদিন চড়ি না রেলে। সেই রেলে চড়ে রাজশাহী যাওয়া হয়েছে কয়েক বছর আগে, কয়েক বছর না 10 বছর আগে। আর বাইকে চড়ার পর তো চড়াই হয় না, যদিও আমার খুব কাছের একজন বড় ভাই বাংলাদেশের রেলওয়েতেই আছে, চট্টগ্রামেই, চাইলেই ওনার সাথে একদম স্টেশন মাস্টারের ওইখানে বসেই যাইতে পারি। কি ব্যাপার, ও এত পিছিয়ে পড়লো কেন?
ঘটনা হচ্ছে আমার এই পাশে যে রেলটা সেটা হচ্ছে একটা মালবাহী রেল, যার কারণে এই যে রেল লাইন যাক জায়গা ওরা আসতে দেরি হবে, মালবাহী তো যার কারণে মালবাহী রেলগুলো একটু স্লো চলে। এমটি হয়ে আমার আরাম বেশি হয়ে গেছে, এখন আমার ঘুম আসতেছে, মানে ঘুমাই পড়তেছি আমি। অলরেডি 2বার চোখ বন্ধ হয়ে আসছে। ইমিডিয়েটলি কোথাও থামতে হবে, থেমে একটু ব্যায়াম করতে হবে, আবার একটু চা খাইতে হবে। আসলে ব্যাপারটা কি আইটিআর নিয়ে একটু পরিশ্রম হইতো তো, যার কারণে ওটা ফিল হইতো না। সব থেকে বড় ব্যাপার রাতে আমি ঘুমাই নাই, সারা রাত সজাগ ছিলাম। যদিও এরকম ট্যুর আমি বহুত করছি, সারা রাত না ঘুমিয়ে 10 ঘন্টা রাইড করেছি, এরকম বহুত আছে। বাট এখন অনেক বেশি টায়ার্ড লাগতেছে। আর রোদ উঠলে আবার টায়ার্ড লাগতো না, কিন্তু আকাশটা তো মেঘলা, ছমছম একটা পরিবেশ, ঠান্ডা প্রচণ্ড। এমনিতে ঠান্ডা বাতাস লাগতেছে, তার উপর ছমছম একটা পরিবেশ, মাথাটা ঝিমঝিম ধরে আছে, যার কারণে হচ্ছে ঘুম চলে আসতেছে। মিরেশ্বরাই নিয়ে একটা ব্যাপার, আমার খুব ইচ্ছা ছিল যে মিরেশ্বরাইতে যত পাহাড়ি অঞ্চল আছে সেই জায়গাগুলো কিছুটা ভ্রমণ করব, অনেক গভীর গভীর জায়গা আছে, বাট সময় সুযোগ কিছুই হচ্ছে না। আর মিরেশ্বরাইতে পরিচিত লোকও নাই, অন্য অন্য জায়গাতে আছে। তো ওই সময় সুযোগ করে যে আসবো, কারণ এই জায়গাগুলো হচ্ছে গুগল ম্যাপে অনেক সময় রাস্তাগুলো শো করে না, পাহাড়ি কিছু ভিতরে রাস্তা আছে। তো এগুলো আসলে চিনতে হলে কিছু স্থানীয় লোক দরকার। বান্দরবনে হয়তো বা নিজেরা গিয়ে খুঁজি, ওটা একটা ভ্রমণ এরিয়া, খুঁজে খুঁজে বের করি, কিন্তু মিরেশ্বরাই এই ভিতরের গভীর রাস্তাগুলো তো আর ভ্রমণ এরিয়া না, মানে পর্যটন স্পট না, যার কারণে ওইখানে গিয়ে খুঁজে বের করা সেটা খুব কঠিন ব্যাপার। এজন্য দেখি, ইচ্ছা আছে, কারণ মিরেশ্বরাইটা কিন্তু অনেক লুকায়িত গুপ্তধন। গুপ্তধন বলতে আমি সৌন্দর্যকে বোঝাচ্ছি। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক কিছু দৃশ্য আছে যেটা আমার কাছে গুপ্তধনের মতন। তো ইচ্ছা আছে সেগুলো দেখার, দেখি সময় সুযোগ কবে হয়, আসতে হবে খোঁজ খবর নিয়ে। চট্টগ্রামে ঢুকে যাওয়া মানে লোহার গন্ধ নাকে আসা। ঢাকাকে বলা হয় ধুলার শহর, আর চট্টগ্রাম হচ্ছে আয়রনের শহর। চট্টগ্রামে যে ধুলোটাও দেখতে পাচ্ছেন সেটাও আয়রন, মানে সেটাতেও লোহা মিশ্রিত। বাতাসে যে ধুলোটা ওড়ে সেটাতেও লোহা মিশ্রিত। এত পরিমাণ লোহার বিজনেস এই যে দেখতে পাচ্ছেন। আর এই ভাটিয়ারি থেকে শুরু করলে তো আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানেন কি না, ভাটিয়ারিতে দুই পাশে অনেক ভাঙাড়ির দোকান দেখবেন। এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস, জাহাজের মালামাল কিনতে পাওয়া যায়। আর জাহাজের মালামাল কিন্তু সবসময় কোয়ালিটি ফুল হয়। ধরেন একটা জাহাজের একটা গ্লাস, আপনি তো ভালো, আপনার 14 গোষ্ঠী সেটাতে পানি খেতে পারবে, তারপরে গ্লাস নষ্ট হবে না। তারপরে ধরেন জাহাজের একটা বাটি, জাহাজের একটা টেবিল, জাহাজের একটা চেয়ার, এগুলো সাংঘাতিক আকারে টেকসই হয়। জাহাজের ইলেকট্রনিক্স কিছু পণ্য আছে, অনেক কিছু হয় জাহাজের, এভরিথিং। একটা বড় বড় মাথার ভেসেলের ক্ষেত্রে যা যা ব্যবহৃত হয় সেগুলো তো আর রেখে দেয় না, যখন জাহাজ টেন্ডারে বিক্রি হয় তখন সেগুলো এখানে তারা কিনে রাখে এবং ওইগুলো আবার পরবর্তীতে বিক্রি হয়। এখান থেকে আপনারা কোয়ালিটিফুল জিনিস, এই যে পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব কিছু এভরিথিং আপনারা লোহা লক্কর ব্যবহৃত জিনিসপত্র সব কিছু কিনতে পারবেন। এই যে সোজা গেলে সিটি গেট, আর আমি যে বামে ঢুকে গেলাম এটা হচ্ছে বাইজিৎ লিংক রোড। আমার কাছে খুব প্রিয় একটা জায়গা বাইজিৎ লিংক রোড, ভালোই লাগে। দুই পাহাড়ের মাঝখান থেকে রাস্তা করে নিয়ে গেছে, অসাধারণ। এই যে একটা তুলির ব্যাগের সাইডে রেখে দিই, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এখন ছুটাইতে হবে। যাই হোক, এগুলো ছুটাইতে ছুটাইতে এবার এমটির ব্যাপারটা বলি। প্রথম স্কুটার নিয়ে পাহাড়ে ট্যুর করছি, ড্রিম নিউ চালাইছি, গ্ল্যামার চালাইছি, তারপরে হচ্ছে চালাইলাম, আরটিআর চালাইলাম। এখন এমটি নিয়ে ব্যাপারটা কি, আসলে বললাম না ওয়াটার কুলিং ইঞ্জিন, ভিভিএ টেকনোলজি, এগুলো আসলে আপনাকে আলাদা ফিল দিবে। বাট দুঃখের বিষয় হচ্ছে আমার বাইকটা এখনো ফ্রি হয় নাই। আমি টপ স্পিডে কখনোই চালাই না, বাট একটু আজকে ধরছিলাম 120 পর্যন্ত উঠছে, তার ভিতরে হচ্ছে মানে মজা পাচ্ছি না। আমি 80-90তে চালাই আসছি ভালোই, 3.5 ঘন্টা রাগা থেকে চলে আসছি। মানে অ্যাজ ইউজুয়াল আরটিআর যেরকম চালাই এটাও সেরকমই চালাই আসছি, কিন্তু ওই আরটিআর এর মধ্যেই ফিল পাচ্ছিলাম। ইঞ্জিনে যদি একটু ভিভিএর কারণে আলাদা ফিল পাচ্ছিলাম, বাট একটু জ্যাম লাগতেছিল। তার কারণ হচ্ছে ইঞ্জিনটা এখনো ফ্রি হয় নাই। ইঞ্জিনটা হচ্ছে 7,500 কিলোমিটার চলা একটা ইঞ্জিন এবং সম্পূর্ণ সিটির ভিতরে চলা, মানে এটার এক কথায় হাই রেপ করা হয় না। এই প্রথম মনে হয় আমি এটাকে মানে হাই রেপ করলাম, হাই থ্রোটল দিলাম। আমি এই যে চট্টগ্রাম আসলাম, চট্টগ্রাম থেকে যাব, আশা করি ইঞ্জিনটা ফ্রি হয়ে যাবে। তবে হ্যাঁ, আমি যে এত দূর চালাই আসলাম আমার ভিতরে কোনো ফিল নাই, মানে জাস্ট একটা চেয়ারে বসে আসছি, আমার ভিতরে কোনো ফিল নাই যে আমি একটা বাইক চালাই কষ্ট করে আসলাম। আরটিআর যেমন 80-90তে চালাইতে আমি স্মুথ চলতো, কিন্তু একটা কষ্ট হইতো, নিজের একটা শারীরিক পরিশ্রম যে আমি একটা বাইক চালাচ্ছি। কিন্তু এইটার ক্ষেত্রে সেই শারীরিক পরিশ্রমটা নাই, মানে মনে হচ্ছে জাস্ট আমি কিছুই না, শুধু আমার ব্রেনটা সক্রিয় রাখলেই হচ্ছে, বাকি কাজ সে অটোমেটিক করে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই ছিল আসলে প্রথমে একদম প্রিমিয়াম সেগমেন্টের ওয়াটার কুলিং বাইক নিয়ে প্রথম ট্যুর করার যে ফিল, সেই ফিলটা চলে আসছে রাহাত ভাই। ওই হচ্ছে রাহাত ভাইয়ের হর্নেট, এই যে
আর প্রথমেই আমার এমটিটা হচ্ছে টেস্ট রাইড দিতেছে রাহাত ভাই। আপনি তো বেকার বুঝছেন, মানে আমার কমেন্টের দর্শকদের কথা, রাহাত ভাই হচ্ছে বেকার, কারণ যেই যায় তার সাথেই দেখা করে, বুঝছেন? মজা কথা। হ্যাঁ আপনারা এত দূর থেকে আসছেন, হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে যদি দেখা না করি হ্যাঁ। তাহলে অবশ্যই খারাপ দেখা যায় মানবতার দৃষ্টিকোণ থেকে। না মানে এত দূর থেকে আমাদেরকে দেখতে আসছেন, আমি যদি না আসি, না হ্যাঁ, যে রাইট, আসে না তার কাছে যায় না, সে বুঝে না, বুঝে না, রাইট রাইট, সে ভালোবাসার সম্পর্ক এগুলো বুঝে না, বুঝে না, তারা বুঝবে, তারা ঠিকই এটা নিয়ে বলবে। বলবে না, রাইট। ওকে রাহাত ভাই যাক, এটা হচ্ছে টেস্ট রাইড দিয়ে আসুক, যেহেতু বাইকটা নিজ যদিও হচ্ছে এমটি অনেক চালাইছে, কিন্তু আমার এমটি এটা আর কি প্রথম চালাচ্ছে, এই একটা ব্যাপার। আর আমি উদ্দেশ্য যেটা বলছিলাম যে চট্টগ্রামে আসার, তা তো জানেনই আপনারা, ওনার 80,000 কিলোমিটার 100 কমপ্লিট হয়ে গেছে, সেটা রিভিউ করব, আরও দু একটা বাইকের রিভিউ করব, এই হচ্ছে ব্যাপার। চট্টগ্রামে একটু ঘুরবো, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে, সব মিলিয়ে। কি বুঝলেন? গাড়ি তো মনে হয় এখনো ফ্রি হয় নাই। গাড়ি ফ্রি হয় নাই, গাড়ি যে লোক চালাইছে উনি শুধু ধানমন্ডি টু মিরপুর 7 কিলোমিটার 14 কিলোমিটার আপ ডাউন করছে, আর সর্বোচ্চ এভারেজ স্পিড ছিল 28, ঠিক আছে মিটারে। হ্যাঁ, আর শুধু গেছে আর আসছে, আর এর উপর হাইরেপ করে। আমি যে আজকে আসলাম না, আমি সর্বোচ্চ হাইরেপ এই প্রথম। ঠিক আছে, তাইলে ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। এই ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর মনে হয় বেশি দেরি করার দরকার নাই, কারণ এর পরবর্তীতে চট্টগ্রামের কার্যক্রমগুলো অন্য আরেকটা ব্লগে শেয়ার করবো আপনাদের মাঝে। ভালো থাকেন, বিদায় নিচ্ছি, বাই বাই।